জয় শ্রীরাম বন্ধুরা, মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামের জন্মভূমি থেকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আর অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আমি চলে এসেছি প্রভু শ্রী রামলালার দর্শন করতে এবং আপনাদের সামনে সেই সুন্দর মুহূর্তগুলিকে সুন্দরভাবে তুলে ধরতে। এই পবিত্র ভূমি অযোধ্যা তার গৌরবময় সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাসের দ্বারা আমাদের সবাইকে তার প্রতি আকর্ষিত করে রেখেছে। আর এই অযোধ্যা এমন একটি পবিত্র ভূমি যা রামায়ণের সময় থেকে আমাদের দেশের সংস্কৃতির একটি বড় অংশ হয়ে আছে। উত্তরপ্রদেশের পবিত্র সরজ নদীর তীরে অবস্থিত এই অযোধ্যা ধাম দীর্ঘ 500 বছরের বিতর্কের পর শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে প্রতিষ্ঠিত হয়ে গেল রামলালার এই সুন্দর মন্দির। আর তাই আমিও থাকতে না পেরে চলে এলাম অযোধ্যার এই রাম মন্দির দর্শন করতে। আর তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের নতুন মন্দির সহ অযোধ্যার সমস্ত দর্শনীয় স্থান, এবং বলবো একদিনের মধ্যে আপনি কিভাবে ঘুরে দেখবেন সমস্ত অযোধ্যা শহর। তাছাড়া আরও বলবো সবথেকে কম খরচে কিভাবে আসবেন এই অযোধ্যা, তার সঙ্গে সবথেকে কম খরচে কোথায় থাকবেন আর কোথায় খাবেন, আর দেব নতুন মন্দির সম্পর্কিত সমস্ত রকম তথ্য। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। স্টেশনে ট্রেন থেকে নেমে প্রথমেই চলে এলাম আমি রাম জন্মভূমি মন্দিরের একদম সামনে। আর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব মাত্র 400 মিটার। আর এই 400 মিটারের মধ্যে আপনি অনেক হোটেল পেয়ে যাবেন এই অযোধ্যাতে এসে থাকার জন্য। তবে আমি যে হোটেলটিতে ছিলাম সেটি এখন আপনাদেরকে আমি দেখাবো না, আমি দেখাবো ভিডিওর একদম শেষে। তো চলুন বন্ধুরা, আমি একদম রয়েছি মন্দিরের সামনে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটি হলো মন্দির, আর এই হলো সামনের তার প্রবেশ পথ। তবে আমার এই অযোধ্যা যাত্রার ভিডিও আমি এখান থেকে শুরু করব না, শুরু করব লতা মঙ্গেশকর চক থেকে, যে লতা মঙ্গেশকর চক হলো অযোধ্যার প্রাণকেন্দ্র। তো চলুন আমরা প্রথমেই যাব লতা মঙ্গেশকর চক। এখন আমি আপনাদেরকে বলবো কলকাতা থেকে অযোধ্যা রাম মন্দির আপনারা কিভাবে আসবেন। আপাতত হাওড়া থেকে প্রত্যেক দিন রয়েছে 130092 টুন এক্সপ্রেস, আরও একটি রয়েছে 13151 কলকাতা জাট এক্সপ্রেস। আর আমি এসেছিলাম এই কলকাতা জাট এক্সপ্রেসে, যেটি আরও একটি নাম হলো জম্মুতাবি এক্সপ্রেস। তো প্রায় 1.5 কিলোমিটার পথ পেরিয়ে চলে এলাম আমরা লতা মঙ্গেশকর চকে। তো প্রথমেই আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি বাসে বা 4 চাকাতে করে এই অযোধ্যা ধাম ঘুরতে আসেন তাহলে আপনারা প্রথমে আসবেন এই লতা মঙ্গেশকর চক, আর এখান থেকেই শুরু হবে অযোধ্যা ভ্রমণ। তাই আপনাদের সুবিধার্থে আমার যাত্রাও আমি শুরু করলাম এই লতা মঙ্গেশকর চক থেকে। এখানে এসেই যেটি সব থেকে প্রথম আপনি লক্ষ্য করবেন সেটি হলো এই সুবিশাল বীণা, এবং তার সঙ্গে রয়েছে আরও প্রচুর জিনিস দেখার এই লতা মঙ্গেশকর চকে। এখানে দেখতে পাবেন আপনি এই সুবিশাল হনুমানজির একটি মূর্তি। তাছাড়াও দেখতে পাবেন রাম মন্দিরের অনুকরণে তৈরি এই রিপ্লিকাটি, যেখানে আপনি বসে ছবি তুলতে পারবেন। রাজা দশরথের সূর্যবংশের প্রতীক হিসাবে এই চিহ্নটি তৈরি করা হয়েছে। আর পাশেই রয়েছে এই সরজ নদী, যদিও এটি মূল সরজ নদী নয়। মূল সরজ নদীকে কেটে একটি ছোট্ট ক্যানেলের মাধ্যমে এখানে এই জল আনা হয়েছে, যাতে করে পুণ্যার্থীরা সুন্দরভাবে স্নান করতে পারে। তাছাড়াও এই জায়গাটিতে প্রত্যেক দিন লেজার শো অনুষ্ঠিত হয়, যেটি আপনাদেরকে আমি সন্ধেবেলায় সন্ধ্যা আরতির পর দেখাবো। আর এখন আমি রয়েছি ধর্মপথের সামনে, আর এই ধর্মপথটি নতুনভাবে তৈরি করা হয়েছে। খুব সুন্দর একটি জায়গা, আর দেখতেও কিন্তু খুব সুন্দর। লতা মঙ্গেশকর চকের সমস্ত দর্শনীয় স্থানগুলিকে ভালোভাবে দেখে নিয়ে এবারে আমরা যাব আমাদের আজকের মূল গন্তব্য রাম মন্দির দর্শন করতে। তবে প্রভু শ্রী রামের মন্দির দর্শনের পূর্বে আমরা আরও একটি সুন্দর মন্দির দর্শন করব। তাই আমরা এখন চলেছি রামপথ বা রাম রাস্তা দিয়ে। এর আগে যারা অযোধ্যা এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেন এই রাস্তাটি কতটা সংকীর্ণ ছিল, কিন্তু এখন মন্দির হওয়ার পর এই রাস্তাটি প্রচণ্ড চওড়া হয়েছে, আর যার ফলে লক্ষ লক্ষ পুণ্যার্থীর যাতায়াতের প্রচণ্ড সুবিধা হয়েছে। তো বন্ধুরা, রামপথ
পেরিয়ে এখন আমরা চলে এসেছি আমাদের আজকে প্রথম গন্তব্য হনুমানগড়ি বা হনুমানজির মন্দির। তো চলুন আমরা দেখব হনুমানজির মন্দির আর বলবো আপনাদেরকে সেখানকার ইতিহাস। হনুমানগড়ি যাওয়ার পথে রাস্তার দুই দিকের এই বাড়িগুলোকে একবার দেখুন, প্রত্যেকটি বাড়ি গেরুয়া রঙে রাঙিত হয়ে আছে। পৌঁছে গেছি এখন মন্দিরের অনেকটাই সামনে, আর এখান থেকেই পড়ে গিয়েছে প্রচুর বড় লাইন। জানি না কতক্ষণে হনুমানজির মন্দির দর্শন করতে পারবো, তবে দেখে মনে হচ্ছে 1 থেকে 1.5 ঘন্টা তো বটেই। প্রায় 40 থেকে 45 মিনিট মতো দাঁড়িয়ে থাকার পর আমরা চলে এলাম এখন হনুমানগড়ি মন্দিরের মূল প্রবেশদ্বারে। অযোধ্যার পুণ্যভূমিতে শ্রী রাম জন্মভূমি মন্দিরের পরে সবথেকে প্রসিদ্ধ মন্দির হলো এই হনুমানগড়ি। আর এটি হলো একটি সম্পূর্ণ দুর্গরূপী মন্দির, কেননা এই হনুমানগড়ি মন্দিরটি সম্পূর্ণ একটি দুর্গ বা কিলার উপরে দাঁড়িয়ে রয়েছে। আর এই দুর্গটি আপনাদেরকে আমি একটু পরে দেখাবো। চলুন এখন আমরা হনুমানজির দর্শন করি। কথিত আছে অযোধ্যা শ্রী রাম মন্দির দর্শনের পূর্বে হনুমানগড়িতে প্রভু শ্রী হনুমানজির মন্দির দর্শন করতে হয়, কেননা এই দুর্গের উপর স্বয়ং হনুমানজি বিরাজমান এবং তিনি সবসময় এই অযোধ্যা পুণ্যভূমিকে রক্ষাকর্তা হিসেবে পাহারা দিয়ে চলেছেন। এখানে যখন আপনি আসবেন তখন একটি জিনিস লক্ষ্য করবেন যে এখানে সবসময় সীতারাম সীতারাম ধ্বনিতে মন্দির চত্বর যেন মুখরিত হয়ে উঠেছে। আর তাছাড়াও এখানে সবসময়ই হরিনাম সংকীর্তন হয়েই থাকে। আর তার সঙ্গে এই মন্দিরের সুন্দর কারুকার্য, যা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই মন্দির পরিসরে রয়েছে আরও ছোট ছোট কয়েকটি মন্দির, যার মধ্যে এই রাম সীতার মন্দির একটি অন্যতম। তার সঙ্গে রয়েছে ভরত রাজারও একটি মন্দির। আর এখন আমরা দাঁড়িয়ে আছি মন্দিরের ঠিক পিছনে, আর এখান থেকেই বোঝা যায় যে এই হনুমানগড়ি মন্দিরটি সম্পূর্ণ একটি দুর্গের মধ্যে অবস্থিত। তো বন্ধুরা, চলে এলাম আমরা হনুমানগড়ি মন্দির দেখে। এবারে আমরা যাব আমাদের আজকের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা রাম মন্দির। তো চলুন দেখব প্রভু শ্রী রামের মন্দির। কিন্তু দুর্ভাগ্যবশত ক্যামেরা নিয়ে যাওয়া বারণ, তার জন্য ক্যামেরা নিয়ে যেতে পারবো না। আমি ভেতরে দেখে আসবো এবং আপনাদেরকে বলবো সেখানকার সুন্দর দৃশ্যগুলি। হনুমানগড়ি থেকে প্রভু শ্রী রাম জন্মভূমি মন্দিরের দূরত্ব ওই 3 থেকে 4 মিনিটের। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাম মন্দিরের মূল গেটের একদম সামনে, আর এখান থেকেই লাইন দিয়ে আমরা প্রবেশ করব মন্দিরে। সম্পূর্ণ মন্দির তৈরি হতে এখনো অনেক সময় লাগবে, তাই এই সময় এলে চারিদিকেই দেখতে পাবেন শুধু কনস্ট্রাকশনের কাজ। আর এই সেটগুলিকে তৈরি করা হয়েছে যাতে মানুষ যখন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে তখন তাদের যেন রোদ না লাগে। এবারে আপনাদেরকে বলবো নতুন মন্দির খোলার সময়সূচি। নতুন মন্দির উদ্বোধনের কিছুদিন পর পর্যন্ত মন্দির খোলার নিয়ম ছিল সকাল 7টা থেকে 11:30 পর্যন্ত এবং দুপুর 2টো থেকে সন্ধে 7টা পর্যন্ত। কিন্তু বর্তমানে অত্যাধিক দর্শনার্থীর জন্য সেই নিয়মকে চেঞ্জ করে সকাল 7টা থেকে সন্ধে 7টা পর্যন্ত সম্পূর্ণ সময় মন্দির খোলার নিয়ম তৈরি হয়েছে। তাই আপনারা দিনের যে কোনো সময় খুব সহজেই মন্দির দর্শন করতে পারবেন। তাছাড়াও দিনের 2টি সময় আপনারা আরতি দর্শন করতে পারবেন। প্রথম আরতির সময় হলো সকাল 6:30 এবং দ্বিতীয় আরতির সময় হলো সন্ধে 7:30। আর সেই আরতিতে আপনাকে অংশগ্রহণ করতে হলে নিতে হবে অনলাইনের পাস। তো এখন আমি আপনাদেরকে বলবো সেই অনলাইনের পাস আপনারা কিভাবে নেবেন। অনলাইনে পাস নেওয়ার জন্য প্রথমেই আপনি আপনার কম্পিউটারে বা মোবাইলে একটি ব্রাউজার খুলে নেবেন এবং সেই ব্রাউজারে আপনি সার্চ ইঞ্জিনে গিয়ে লিখবেন রাম জন্মভূমি। তারপরে প্রথমেই যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখুন চলে আসবে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র, আর এখানেই পেয়ে যাবেন আপনি আপনার অনলাইনের পাস। তো এখানে নিচে এসে আপনি দেখবেন রিজার্ভ ইয়োর পাসেস লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি আরতিতে যাবেন, আর এখানে আসার পরেই প্রথমে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। আর লগ ইন করার জন্য মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেটি দিয়ে দেবেন, তাহলেই লগ ইন হয়ে যাবে। তো
তো ওটিপি দিয়ে লগ ইন করার পর প্রথমেই আপনি একটি ফর্ম পেয়ে যাবেন, আর সেই ফর্মটি আপনাকে সুন্দরভাবে ফিল আপ করতে হবে। প্রথমেই দেবেন আপনি কোন ডেটে আরতি দেখবেন, তারপরে দেবেন সকালে দেখবেন না সন্ধেবেলায় দেখবেন আরতি টাইপ, তারপরে দেবেন কতজন একসঙ্গে আরতি দেখবেন, তার নিচে আপনার নাম দেবেন, বয়স দেবেন, লিঙ্গ দেবেন, প্রমাণপত্র দেবেন এবং তার সঙ্গে লিখবেন আপনার হুইল চেয়ার প্রয়োজন আছে কি নেই এবং আপনার গাইড প্রয়োজন আছে কি নেই। তারপরে আপনার সম্পূর্ণ অ্যাড্রেস ফিল করবেন এবং আপনার ফটো আপলোড করবেন। তারপরে প্রসেস করলেই আপনি পাস পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ডেটটা অবশ্যই চেক করে নেবেন সেই ডেটে আপনি আরতি দেখতে পারবেন কিনা। মিনিমাম আপনাকে 1 থেকে 1.5 মাস আগে এই আরতি বুকিং করতে হবে, তবেই আপনি অনলাইনে আরতির পাস পাবেন। তো রাস্তা থেকে মেন গেটে প্রবেশ করে এখন আমি প্রায় অনেকটাই চলে এসেছি, আর এখানেই হবে আপনার চেকিং। সমস্ত ব্যাগপত্র খুব সুন্দরভাবে এখানে চেকিং হবে, তারপরে আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন। প্রথম ধাপের চেকিং কমপ্লিট করে আপনি এবারে চলে আসবেন আপনার দ্বিতীয় ধাপে। আর এখানেই রয়েছে লকার রুম, যেখানে আপনার ব্যাগ সহ সমস্ত রকম ইলেকট্রনিক্স দ্রব্য আপনাকে জমা রাখতে হবে। আর এই সামনে এই জায়গাটিতে আপনি আপনার জুতো রাখতে পারেন। আর এই সমস্ত কিছু সম্পূর্ণ ফ্রি, তার জন্য কোনো টাকা লাগবে না। তো চলে এসেছি এখন আমরা লকার রুমের সামনে, আর এখানে আমাদের মোবাইল, ক্যামেরা এবং ব্যাগ রেখে দেব। তো বন্ধুরা, দেখা হচ্ছে মন্দির দর্শন করে আসার পর, এবং তখন আপনাদেরকে বলবো সম্পূর্ণ মন্দির দর্শনের গল্প। খুব সুন্দরভাবে দর্শন করে চলে এলাম প্রভু শ্রী রামলালাকে। লকার রুম থেকে মূল মন্দিরের গর্ভগৃহ যেতে আমাদের সময় লেগেছিল ওই 15 মিনিট মতো, আর এর মধ্যেও অনেক জায়গায় চেকিং ছিল। কিন্তু সবশেষে উত্তরপ্রদেশ পুলিশকে ধন্যবাদ না জানিয়ে পারলাম না তাদের এই সুন্দর ব্যবস্থাপনার জন্য। এত লক্ষ লক্ষ পুণ্যার্থীকে সুন্দরভাবে লাইন করিয়ে তারা ঠাকুরকে দর্শন করিয়ে নিয়ে আসছেন, এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ঘড়িতে এখন বিকেল 4টে মতো বাজছে। আমি পৌঁছে গেছি আমাদের আজকে তৃতীয় গন্তব্য দশরথ মহল। তো দেখাবো আপনাদেরকে দশরথ মহল খুব সামনে থেকে। তো চলুন ঘুরে আসি দশরথ মহল। শ্রী রাম জন্মভূমি মন্দির দর্শনের পর এবারে আমরা চলে গেলাম দশরথ মহল দর্শন করতে। আর এই দশরথ মহল রয়েছে রাম জন্মভূমি মন্দির এবং হনুমানগড়ি মন্দিরের মাঝে। এই দশরথ মহল হলো প্রভু শ্রী রামের বাবা মহারাজ দশরথের মহল। আর এখন এই দশরথ মহলে কনস্ট্রাকশনের কাজ চলছে, এবং পরে আমরা যে কনক ভবন দেখব সেখানেও কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। সম্পূর্ণ অযোধ্যাকে নতুনভাবে তৈরি করার প্রচেষ্টা চলছে। তাই আমরা যখন 1 থেকে 2 বছর পর আবার আসবো এই অযোধ্যাতে, তখন আবার নতুন রূপে দেখব এই অযোধ্যা শহরকে। মূল প্রবেশদ্বারে প্রবেশের পর থেকে এই দশরথ মহল 3টি স্তরে বিভক্ত, আর আমরা এখন রয়েছি 2য় স্তরে। আর এখানে রয়েছে সুন্দর একটি হনুমানজির মন্দির। তো চলুন আগে এই হনুমানজির মন্দির দর্শন করি, তারপরে আমরা যাব দশরথ মহলের একদম ভেতরে। হনুমান মন্দির দর্শন করে এবারে আমরা চলে এলাম দশরথ মহলের ঠিক সামনে, আর এটি হলো দশরথ মহলের মূল জায়গা। এই দশরথ মহল প্রত্যেক দিন সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকেল 4টা থেকে রাত 8:30 পর্যন্ত খোলা থাকে। আর এমনিতেই প্রায় অযোধ্যার সমস্ত মন্দির এবং মহলগুলি 12টার সময় বন্ধ হয়ে যায়, তাই ওই সময় আপনারা লাঞ্চ করে নেবেন। কথিত আছে স্বয়ং রাজা দশরথ এই মহলে বসবাস করতেন, এবং তার সঙ্গে বসবাস করতেন বাল্যকালে প্রভু শ্রী রাম। আর এই মহলটি দেখতে ঠিক ততটাই সুন্দর, তাই অযোধ্যা ঘুরতে এলে অবশ্যই আসবেন এই দশরথ মহল। দশরথ মহল খুব সুন্দরভাবে দর্শনের পর এবারে আমি চলে এলাম কনক ভবন দর্শন করতে। তো আপনি যখন অযোধ্যা ঘুরতে আসবেন তখন অবশ্যই আপনার ট্যুর প্ল্যানের মধ্যে এই কনক ভবনকে রাখবেন।
এই কনক ভবনেই প্রভু শ্রী রাম এবং সীতামা বসবাস করতেন। তাই অযোধ্যার ইতিহাসে এই কনক ভবনের গুরুত্বও কিন্তু অপরিসীম। তো চলুন এবার আমি ভেতরে প্রবেশ করব আর দেখব এই কনক ভবনের অপরূপ সৌন্দর্য। ভেতরে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাবেন একটি বড় আঙিনা এবং তার চারপাশটা ঘিরে রেখেছে এই সৌন্দর্যপূর্ণ রাজমহল। এই কনক মহলের পরিবেশ কিন্তু বেশ শান্তশিষ্ট, তাই চাইলে আপনারা এখানে একটু বসে বিশ্রাম নিতে পারেন অথবা ধ্যান করতে পারেন এবং চাইলে একটু রামায়ণ পাঠও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, কনক মহলের প্রভু শ্রী রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি। আর খুব সুন্দরভাবেই দর্শন করলাম এই প্রভু শ্রী রামের মূর্তি কনক মহলে। আর ভাগ্যচক্রে দেখুন এই কনক মহলে এসে হনুমানজির সঙ্গেও সাক্ষাৎ দর্শন হয়ে গেল। কনক মহলে ঠিক ডান দিকে রয়েছে লাল সাহাবের এই দরবার। এটি দেখতেও কিন্তু আপনারা একদম মিস করবেন না। আর এই মন্দিরেও রয়েছে প্রভু শ্রী রামের সুন্দর মূর্তি। আর এর ঠিক পাশেই রয়েছে কনক ভবনেশ্বর শিবের মন্দির। আর এটিও কিন্তু খুব সুন্দর একটি মন্দির। ঘড়িতে এখন বিকেল 5টা আর সন্ধে একটু পরেই নেমে আসবে, তাই সবাই এখন চলেছে সরজু নদীর ঘাটের দিকে। কেননা আর একটু পরেই শুরু হবে সরজু নদীর ঘাটে সন্ধ্যা আরতি। তাই আমিও সেই সুন্দর মুহূর্তের সাক্ষী হতে এবং আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরতে চলে গেলাম সরজু নদীর ঘাটে। তো চলুন আমরা বেরিয়ে পড়ি সরজু নদীর ঘাট আর যাব আমরা অযোধ্যার এই প্রাচীন বাড়িগুলিকে দেখতে দেখতে। আর এই প্রাচীন বাড়িগুলির মধ্যে রয়েছে প্রচুর আশ্রম এবং ছোট ছোট মন্দির। আর এখানে আসতে গেলে আপনি মাত্র 10 টাকা টোটো ভাড়া দিয়েই চলে আসতে পারবেন। আমি যদিও পায়ে হেঁটে এসেছিলাম। তো এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি অযোধ্যা শহরের সব থেকে সুন্দর জায়গাগুলির মধ্যে একটি। এটি হলো রাম কি প্যারি ঘাট। আর এখানে প্রত্যেক বছর দীপাবলির সময় লক্ষ লক্ষ প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করা হয়, আপনারা নিশ্চয় দেখেছেন। আর তার থেকেও বড় কথা হলো অযোধ্যা ঘুরতে এসে বিকেল বেলায় বা সন্ধ্যের সময় আপনারা এখানে লেজার শো দেখতে পাবেন। ঘড়িতে এখন প্রায় সন্ধে 6টা। চলে এসছি আমরা সরজু নদীর ঘাটে। আর এখানে হবে আর একটু পরে আরতি এবং তার সঙ্গে চাইলে আপনারা এখানে নৌকা বিহারও করতে পারবেন এবং নৌকাতে বসে আরতি দেখতে পারবেন। আর সন্ধ্যা আরতি দেখে আসার পর এবারে আমরা চলে এলাম এই রাম কি প্যারি ঘাটে। আর এখানে দেখলাম সেই বিখ্যাত লেজার শো। আর এটা দেখতে আপনারা একদমই মিস করবেন না, খুব সুন্দর হয় এই লেজার শো। এবারে আপনাদেরকে বলবো অযোধ্যা ঘুরতে এসে আপনারা কোথায় খাবেন। তো স্টেশন থেকে বেরিয়েই আপনারা প্রচুর খাবারের দোকান পেয়ে যাবেন। তাছাড়াও রাম মন্দির থেকে লতা মঙ্গেশকর চকের মধ্যে যে রামপথ রয়েছে সেই রামপথেও আপনারা প্রচুর হোটেল পেয়ে যাবেন, যেখানে আপনারা 4টে পুরি এবং তরকারি 70 থেকে 80 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং ভাতের থালি পেয়ে যাবেন 100 থেকে 150 টাকার মধ্যে। আর আপনারা যদি আমার মতো খাবারের ক্ষেত্রে কোনো খরচাই করতে না চান তাহলে আপনাদের জন্য রয়েছে প্রচুর ভান্ডারা, যেখানে আপনি সকালের চা থেকে দুপুরের খাবার এবং রাত্রের খাবার পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। তবে সেখানে রয়েছে একটি করে দান বাক্স, আপনি অবশ্যই নিজের সাধ্যমতো সেখানে কিছু সাহায্য করবেন। আমরা সকাল 11টার দিকে খেয়েছিলাম রাজমা চাবল এবং তারপরে দুপুরে খেয়েছিলাম পোলাও আর বিকেলে নিয়েছিলাম এখানে চা আর টোস্ট। তারপরে রাত্রিবেলায় স্টেশনের কাছে একটি ভান্ডারাতে গিয়েছিলাম আর সেখানে খেয়েছিলাম এই সুন্দর খাবার। সবশেষে এবারে আপনাদেরকে বলবো অযোধ্যা ঘুরতে এলে এবার সব থেকে কম খরচে আপনারা কোথায় থাকবেন। আর এটি হলো আমাদের সেই হোটেল যেখানে আপনি অযোধ্যায় ঘুরতে এসে সব থেকে কম খরচে থাকতে পারবেন। আর এই হোটেলটি রয়েছে অযোধ্যা জংশন স্টেশন এবং রাম মন্দিরের ঠিক মাঝামাঝি জায়গায়। এই দিকটাই চলে গেল স্টেশন আর ঠিক উল্টো দিকে তার চলে গেল রাম মন্দির। আমরা রয়েছি ঠিক তার মাঝামাঝি জায়গায়। আর এখানে রয়েছে আরও প্রচুর হোটেল যেগুলি 1 থেকে 1,500-এর মধ্যে আপনি অনায়াসে পেয়ে যাবেন।
এটি হলো অযোধ্যা কর্পোরেশন দ্বারা পরিচালিত একটি ডরমেটরি হোটেল। তো চলুন বন্ধুরা, এবারে আমি আপনাদেরকে হোটেলের ভেতরে নিয়ে যাব। এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে রয়েছে আমাদের হোটেল। আর এখানে রয়েছে লিফটের ব্যবস্থা, তার জন্য বয়স্ক মানুষদের ক্ষেত্রে তেমন কোনো অসুবিধা হবে না। তো 3 তলায় উঠেই প্রথমে আপনারা পেয়ে যাবেন এই রিসেপশন, আর এখান থেকে আপনারা পরপর 3টি ডরমেটরি পেয়ে যাবেন, আর যেখানে রয়েছে 150 থেকে 200 মতো বেড। তো আমরা রয়েছিলাম ডরমেটরি 3-তে। তো চলুন আপনাদেরকে এবার ডরমেটরির ভিতরে নিয়ে যাব, কিন্তু তার আগে দেখিয়ে নেব এখানকার বাথরুম। যেহেতু এখানে কোনো রুম নেই, শুধু ডরমেটরি, তাই এখানে কমন বাথরুম। কিন্তু কমন বাথরুম হলেও এই বাথরুম কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটি হলো আমাদের ডরমেটরি। দুই পাশেই বেডের ব্যবস্থা রয়েছে এবং একটি বেডের ওপরে রয়েছে আরও একটি বেড। আর এটি ছিল আমার বেড। বেডগুলি কিন্তু বেশ বড়সড়, একজনের শোয়ার মতো যথেষ্ট। গরমের জন্য প্রত্যেক বেডেই রয়েছে এই একটি করে ওয়াল ফ্যান, তার সঙ্গে রয়েছে একটি চার্জার পয়েন্ট এবং একটি লাইট। আর এই ডরমেটরিতে আমাদের একদিনের জন্য ভাড়া নিয়েছিল মাত্র 400 টাকা। তাই অযোধ্যা ঘুরতে এসে আপনারা যদি সব থেকে কম খরচে কোথাও থাকতে চান, তাহলে অবশ্যই আসুন এই ডরমেটরিতে। আর এখানে কিন্তু পুরুষ এবং মহিলা সবাই থাকতে পারেন, কেননা আমরা যখন ছিলাম তখন দেখলাম এখানে অনেক পরিবারে এসে রয়েছে। তো বন্ধুরা, ঘড়িতে এখন রাত 3টে, আর এখন আমাদের অযোধ্যা থেকে ফেরার পালা। তবে বাড়ি নয়, যাব আমরা বারাণসী, আর দেখব আমরা বারাণসীর কাশী বিশ্বনাথ ধাম, যেটির ভিডিও পরবর্তী পর্বে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আর যেতে যেতে আমরা দেখে নেব এই নতুনভাবে গড়ে ওঠা অযোধ্যা ধাম জংশন স্টেশন। তো বন্ধুরা, আমার এই একদিনের অযোধ্যা ভ্রমণের ভিডিও আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর প্রত্যেকবারের মতো আরও একবার বলবো, আমার চ্যানেলে যদি নতুন হন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবেন, যাতে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি বারাণসীর কাশী বিশ্বনাথ ধাম নিয়ে। আর আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।